আজকে আমাদের ক্লাস টপিক স্পিকিং মডিউল। আমরা আজকে স্পিকিং মডিউল শুরু করব। আমাদের স্পিকিং মডিউল এবং স্পিকিং স্পিকিং মডিউলের ওভারভিউ করব। অর্থাৎ স্পিকিং মডিউলে আপনি কি করবেন, কিভাবে করবেন, কিভাবে অ্যান্সার দিবেন, এটার একটা ব্রিফ সামারি প্রথমে আমি প্রোভাইড করব। দেন হচ্ছে স্পিকিং এর পার্ট ওয়ান, যেটা ইন্টারভিউ অ্যান্ড ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ, ওই পার্টটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে। সো প্রথমে আমরা দেখি যে স্পিকিং মডিউলটা আমাদের ভিন্ন একটা দিনে হয়। যদি হচ্ছে আপনি কম্পিউটার বেস এক্সামে যান, সেক্ষেত্রে স্পিকিং মডিউলটা আপনার একই দিনে, অর্থাৎ কম্পিউটার বেস এক্সামে তো চারটা মডিউল একসাথে হয়। ঠিক আছে। আপনি যেদিন আপনার টেস্ট ডে থাকবে ওই দিনই চারটা মডিউল হয়ে যাবে। কিন্তু যখন আপনি পেপার বেসড এক্সামে যাবেন, তখন হচ্ছে যে আপনার স্পিকিংটা ডিফারেন্ট ডেতে যাবে। হয় এটা হচ্ছে রিটেন এক্সামের 2 দিন আগে, অথবা 3 দিন পরে, যে কোনো একদিন আপনার স্পিকিং হবে। এটা ব্রিটিশ কাউন্সিলে হচ্ছে এক্সাক্ট ডেটটা উল্লেখ করা থাকে। আর আইডিপির ক্ষেত্রে হচ্ছে যে এক্সাক্ট ডেটটা উল্লেখ করা থাকে না, ওরা ওদের কনভিনিয়েন্ট টাইমে ওরা আপনাকে ইমেল করে। তবে স্পিকিং মডিউলটা আগে বা পরে যে কোনো সময় হইতে পারে। এখন আপনারা হচ্ছে যে লিসনিং এবং রিডিং মডিউলে কিন্তু আমাদের কোনো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাই, কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। অনেকের একটা রং কনসেপশন আছে যে ওখানে স্পিকিং করে আসলেই মার্কস হবে, অর্থাৎ থ্রু আউট দ্য সেশন আমি যদি কথা বলে আসতে পারি তাহলেই আমাকে মার্কস দিবে। না, এখানে আপনাকে টেকনিক্যালি কথা বলে আসতে হবে। ঠিক আছে। টেকনিক্যালি কথা বলে আসতে হবে, কারণ এখানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। এখানে চারটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। ফার্স্ট হচ্ছে এফসি, এফসি, দেন হচ্ছে এলআর, থার্ড হচ্ছে জিআরএ, এন্ড ফোর্থ অন প্রনাউন্সিয়েশন। প্রত্যেকটাই 25% মার্কস। আমাদের স্টুডেন্টরা অনেকেই হচ্ছে দেখা গেল যে কোনো একটা ক্রাইটেরিয়ায় বেশি গুরুত্ব দেয়। সে হাই রেঞ্জের ভোকাবের দিকে গুরুত্ব দিচ্ছে। তাহলে আপনি অ্যান্সার করতেছেন, রেসপন্স করতেছেন অনলি 25%-এর জন্য। কিন্তু আমাদের তো ক্রাইটেরিয়া চারটা, আপনাকে চারটাই মেনটেন করতে হবে। ঠিক আছে। তো অনেক স্টুডেন্ট আছে শুধু হচ্ছে যে উম, জি জিআর এর দিকে ফোকাস করে, যে হচ্ছে যে সে ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে চায়, বেশি বেশি কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করতে চায়। ঠিক আছে। বাকি জিনিসগুলার দিকে ফোকাস করে না। কিন্তু আপনার প্রিপারেশন হইতে হবে চারটাকে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে, যে চারটাকে আপনাকে শো করে আসতে হবে এক্সামে। এখন কিভাবে এই ক্রাইটেরিয়া গুলা দেখা হয়, এক্সামিনাররা দেখে, সেই জিনিসগুলো আমরা আগে দেখে নেই স্পিকিং এর অন্যান্য ইস্যুর আগে। প্রথমে যদি বলি, প্রথম ক্রাইটেরিয়া ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। এটা কি? এটা কি? এটা হচ্ছে যে আপনি আমাদের কথা বলার যে একটা ন্যাচারাল পেস আছে। ন্যাচারাল পেস মিন্স হচ্ছে যে আমরা
কথা বলার সময় যে আমাদের স্বাভাবিক বিরতি এবং স্বাভাবিক যে স্পিড, এটা মেনটেন হচ্ছে কিনা এটা প্রথমে দেখা হয়। অর্থাৎ আপনি কথা বলার মাঝে আননেসেসারি সাউন্ড অর লং বিরতি নিচ্ছেন কিনা। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সে দেখা হয়। আপনি যদি লং পুশ নেন, অর্থাৎ আপনি দীর্ঘ সময় বিরতি নিচ্ছেন, লাইক হচ্ছে যে এখানে একটা গুড এক্সাম্পল যদি দেই, আই এনজয় ট্রাভেলিং বিকজ ইট opens my mind to new cultures, and I also meet interesting people from different countries. এটা একটা গুড অ্যান্সার। এখন কেউ যদি আই লাইক ট্রাভেল বিকজ ইটস ফান, এভাবে যে ফাম্বল করবে, সেটা হচ্ছে যে ল্যাক অফ ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স হিসেবে ধরা হবে। অর্থাৎ আপনি আপনার স্পিকিং এর মধ্যে কতটা ন্যাচারাল থাকতে পারেন, বা হচ্ছে যে এই যে আম, সাউন্ড বা লং বিরতি, আপনি একটা ভোকাব খোঁজার জন্য পজ নিছেন দীর্ঘ সময়, এটা হচ্ছে যে এখানে ফ্লুয়েন্সিতে দেখা হয় যে আপনি ওয়ার্ড খুঁজতেছেন কিনা, কোনো অ্যান্সার প্রোভাইড করার জন্য ওয়ার্ড খুঁজতেছেন কিনা। এটা আমাদের অধিকাংশ স্টুডেন্ট যারা কম প্র্যাকটিস করে, তারা হচ্ছে যে ওয়ার্ড খুঁজে কিভাবে এখানে এই ওয়ার্ডটা ইউজ করব, এটা খুঁজে কোন টাইপের ওয়ার্ড এখানে আনবো এটা খুঁজে। সো এই টাইপের যাদের হ্যাবিট আছে, তারা এই যে ল্যাক অফ ফ্লুয়েন্সি, এই মার্কসটা কম পাবে। ঠিক আছে, এন্ড এখানে ফ্লুয়েন্সি এই জিনিস, এবং কোহ্যারেন্স মিন্স হচ্ছে যে আপনার অ্যান্সারটা হচ্ছে রেলিভেন্ট কিনা, অর্থাৎ আপনার অ্যান্সারটা কানেক্টেড কিনা। যদি কানেক্টিভিটি দেখায়, কোহ্যারেন্সটা কিভাবে দেখা হয়, আমি যদি বলি আই এনজয় ট্রাভেলিং, আমি যদি এখানে বিকজটা না দেই, ইট ওপেন মাই মাইন্ড টু নিউ কালচার, আই অলসো মিট ডিফারেন্ট, এখানে যদি আমি এন্ডটা না দিয়ে অলসো না দেই, আই মিট ইন্টারেস্টিং পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, অ্যান্সার সেম থাকবে, কিন্তু এই যে যে সেপারেটলি অ্যান্সার গুলার সাথে কোনো কানেক্টিভিটি নাই, এটা হচ্ছে ইকোহ্যারেন্স। অর্থাৎ আপনার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্টিভিটি থাকা লাগবে। ঠিক আছে, কানেক্টিভিটি শো করার জন্য আপনাকে কোহেসিভ ডিভাইস গুলা ইউজ করতে হবে। কোহেসিভ ডিভাইস কি? কোহেসিভ ডিভাইস হচ্ছে কনজাংশন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই জিনিসগুলা হচ্ছে আপনার কোহেসিভ ডিভাইস। এগুলা দিয়ে হচ্ছে যে আপনি আপনার অ্যান্সার গুলার মধ্যে স্মুথনেস কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, কোহেসিভ ডিভাইস গুলা দিয়ে আছে, আমি আপনারা নিয়ে নেবেন, আবার আজকে আবার দিয়ে দিব। সো এখানে দুইটা ক্রাইটেরিয়া, কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া না, একটা হচ্ছে যে আপনার এই যে আ জিনিসগুলা, অর্থাৎ বিরতিটা দেখা হবে। আর কোহেরেন্সি হচ্ছে যে আপনার অ্যান্সারটা কানেক্টেড কিনা, সেপারেট একটা থেকে, একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্স সেপারেট কিনা, এটা দেখা হবে। সো অ্যান্সার আপনাকে কানেক্ট কানেক্টিং হতে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এটা প্রথম অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এরপরে আসেন লেক্সিক্যাল রিসোর্সেস।
লেক্সিক্যাল রিসোর্সে হচ্ছে যে আপনি হচ্ছে যে আপনার অ্যাবিলিটি চেক করা হবে। কি অ্যাবিলিটি চেক করা হবে? ভোকাব ইউজের অ্যাবিলিটি, আপনি কত লেস কমন ভোকাব ইউজ করতে পারতেছেন আপনার অ্যান্সার গুলাতে। অর্থাৎ আপনার ভোকাবের স্ট্যান্ডার্ডটা কেমন। সাধারণত যেসব ভোকাব ইউজ করা হয় সেগুলোর পরিবর্তে আপনি প্যারাফ্রেজিং, সিনোনিম, সেন্টেন্স স্ট্রাকচার অর ওয়ার্ড এগুলা ইউজ করতে পারতেছেন কিনা এটা এখানে দেখা হয়। ঠিক আছে, যে শুধু হচ্ছে যে আপনি ভোকাব, অ্যাডভান্স ভোকাব ইউজ করলেই হবে না, ওইটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে হবে। যেখানে একটা অ্যাডভান্স ভোকাব প্রয়োজন না, আপনি ওখানে একটা অ্যাডভান্স ভোকাব ইউজ করলেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, এটা আপনার কনটেক্সের সাথে যাচ্ছে না, আপনার বিষয়ের সাথে যাচ্ছে না, তখন ওইটা ওই ইউজটা মার্কস ক্যারি করবে না। ঠিক আছে, ওটা আপনাকে মার্কস দিবে না। সো আপনাকে কনটেক্সের সাথে ফিট হয় এমন হাই রেঞ্জের ফ্যান্সি ওয়ার্ড ইউজ করতে হবে। কতগুলা ইউজ করতে হবে ওয়ার্ড? ট্রাই করবেন হচ্ছে যে ফ্যান্সি ওয়ার্ড মিনস হচ্ছে যে যেগুলো লেস কমন এবং অ্যাডভান্স ভোকাব আপনি থ্রু আউট দ্য স্পিকিং যদি 15 to 20 ওয়ার্ডসও ইউজ করতে পারেন, দ্যাটস এনাফ 7 প্লাসের জন্য। কয়টা ওয়ার্ড? অনলি 15 to 20 ওয়ার্ডস আপনি যদি অ্যাডভান্স লেভেলের ইউজ করতে পারেন, 7 প্লাসের জন্য যথেষ্ট। ঠিক আছে, এবং এই ওয়ার্ডগুলা যখন হচ্ছে যে আপনি সেন্টেন্সে ইউজ করবেন তখন ওই ওয়ার্ডগুলার উপর জোর দিবেন। জোর দিবেন মানে হচ্ছে যে ক্লিয়ারলি প্রোনাউন্স করবেন, যাতে হচ্ছে যে এক্সামিনারের মাথায় ঢোকে যে হচ্ছে যে আপনি অ্যাডভান্স ভোকাব ইউজ করছেন। ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পলস আমরা যদি দেখি, আরেকটা সিম্পল ইস্যু কিন্তু ইম্পর্টেন্ট ক্রুশিয়াল ইস্যু আপনাদের বলি। স্পিকিং এর ক্ষেত্রে স্পিকিং এর ক্ষেত্রে আপনারা হচ্ছে কন্ট্রাস্ট ফর্ম ইউজ করবেন। অর্থাৎ যেমন হচ্ছে যে আই এম না বলে অ্যাম, আই উড না বলে আউড। অর্থাৎ সংক্ষিপ্ত রূপ যখন আপনি এখানে ইউজ করবেন, এটা আপনার ইংলিশকে আরো শ্রুতিমধুর করবে এবং এটা মার্কস ক্যারি করতে সহায়তা করে। আপনি রাইটিং এ যদি এই ফর্মটা ইউজ করেন আপনার মার্কস ডিডাক্ট হবে। অর্থাৎ রাইটিং এ ফ্রেজ এন্ড এই কন্ট্রাকশন ইউজ করা যাবে না, কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে আপনি ফ্রেজ এন্ড কন্ট্রাকশন ইউজ করতে পারবেন, এটা ভ্যালু অ্যাড করবে। ঠিক আছে, সেম জিনিস এক জায়গায় ইউজ করলে ভ্যালু অ্যাড হবে, আর এক জায়গায় ইউজ করলে ভ্যালু লেস হবে। রাইটিং এ এই দুইটা জিনিস ইউজ করা যাবে না, কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে এই দুইটা জিনিস ইউজ করবেন। ঠিক আছে, সো যেখানে আমার অ্যান্সার প্রত্যেক জায়গায় দেখবেন যে এটা সংক্ষিপ্ত আকারে লিখা, আই এম রিয়েলি প্যাশনেট অ্যাবাউট। এখানে যদি হচ্ছে যে জাস্ট বলতাম আই কেয়ার অ্যাবাউট নেচার, এটা দেখেন, এটা অ্যান্সার একটা, পুরা অ্যান্সার এটা। এটাকে কিভাবে বলা হয়? I really passionate about environmental conservation. It's crucial for well-being of future generation. এখানে এই যে যে আই কেয়ার অ্যাবাউট নেচার যে বলবে, আপনারাই বিচার করেন যে তাকে মার্কস দেওয়া হবে নাকি এই যে এইখানেই অ্যান্সারটা প্রোভাইড করবে তাকে মার্কস দেওয়া হবে। এখানে কেয়ার অ্যাবাউট কমন ভোকাব, ঠিক আছে, কিন্তু আই এম রিয়েলি প্যাশনেট অ্যাবাউট এনভায়রনমেন্টাল কনজারভেশন, এটা এগুলা সব অ্যাডভান্স ভোকাব। এগুলা যখন আপনি ইউজ করবেন তখন এক্সামিনার আপনাকে ইজিলি 7 প্লাস দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, শুধু আপনি কথা বলে আসলে আপনাকে মার্কস দেওয়া হবে না, চারটা ইস্যু আপনাকে
মেনটেন করে আসতে হবে, তাহলে আপনি মার্কস পাবেন। ঠিক আছে, এটা ছিল লেক্সিক্যাল রিসোর্স। আমি ভোকাব দিয়ে দিব, এই লেক্সিক্যাল রিসোর্স স্পিকিং এর ভোকাব দিব, প্রবলেম নাই। এরপরে থার্ড যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এটাই হচ্ছে যে এখন অনেকে বলতে পারে আমি স্পিকিং এর সময় গ্রামার কিভাবে শো করব, রাইটিং এ না হয় শো করা যায় গ্রামার, কিন্তু স্পিকিং এ কিভাবে গ্রামার শো করব? স্পিকিং এ আপনি গ্রামার শো করতে পারবেন কিভাবে? প্রথম যেটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে সব থেকে বেশি যেটা দেখা হয় সেটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার অর এ ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচারস। অর্থাৎ আপনি আপনার স্পিকিং এর অ্যান্সার গুলা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলার সমন্বয়ে অ্যান্সার দিছেন, কন্ডিশনাল সেন্টেন্স এগুলা ইউজ করতেছেন সবগুলা। কিন্তু আপনি, আমাদের প্রবলেম হয় কি, স্টুডেন্টরা অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে অ্যান্সার করে চলে আসে। অধিকাংশ অধিকাংশ হচ্ছে সিম্পল সেন্টেন্সে অ্যান্সার করে আসে, কারণ প্র্যাকটিস নাই কানেক্ট কানেক্ট করার বা কমপ্লেক্স স্ট্রাকচারের কথা বলার, বা কম্পাউন্ড করার উম, যে প্র্যাকটিস এটা এদের মধ্যে নাই। সো এটা হচ্ছে যে আপনার প্রথম দেখা হবে যে আপনি কত পারফেক্টলি হচ্ছে যে এই যে সেন্টেন্স স্ট্রাকচার গুলা ইউজ করতে পারতেছেন। সেকেন্ড দেখা হয় হচ্ছে যে আপনার টেন্সটা ঠিক আছে কিনা। অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে যে টেন্স মিক্স আপ করে ফেলে, অর্থাৎ তাকে কোশ্চেন করছে পাস্ট কোনো এক্সপেরিয়েন্স নিয়ে, সে প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করতেছে, বা অ্যান্সার করার সময় সে হচ্ছে যে প্রেজেন্ট পাস্ট মিক্স করে ফেলছে। অ্যান্সার করা উচিত পাস্টে, সে পাস্টের পরিবর্তে প্রেজেন্টেই অ্যান্সার করতেছে। এটা হচ্ছে যে কিউ কার্ডের সময় বেশি হয়, কারণ কিউ কার্ড অনেকটা মনোলগ স্পিকিং। এখানে হচ্ছে যে সে একাই স্পিকিং করে, সেখানে সে এই জিনিসটা ভুল করে ফেলে। ঠিক আছে, সো এখানে এই জিনিসগুলা দেখা হয়। এরপরে আসেন হচ্ছে ফোর্থ যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, এখন প্রোনাউন্সিয়েশনে আপনার কি দেখা হয় এটা অনেকেই স্টুডেন্টরা জানে না, যে প্রোনাউন্সিয়েশনে কি দেখা হয়। আমাদের প্রোনাউন্সিয়েশনে অনেক কিছু দেখা হয়। প্রথম যেটা দেখা হয় সেটা হচ্ছে যে আপনি ওয়ার্ড কারেক্টলি প্রোনাউন্স করতে পারতেছেন কিনা। অর্থাৎ আমাদের সাবকন্টিনেন্টের যে কান্ট্রি গুলা, এখানে অধিকাংশ স্টুডেন্টদের প্রোনাউন্সিয়েশনে প্রবলেম আছে। অর্থাৎ ইংলিশ ওয়ার্ড লেটার গুলা প্রোনাউন্স করার জন্য আহ, যে স্ট্রেস বা সিলেবল লাগবে বা যেভাবে প্রোনাউন্স করা লাগে এটা করে না। সো তারা হচ্ছে যে ওই লেটার গুলা রং প্রোনাউন্স করে, ফলাফল হিসেবে তারা ওই লেটার দিয়ে যত ওয়ার্ড হয় প্রত্যেকটা ওয়ার্ড রং প্রোনাউন্স করে। তো আপনাকে হচ্ছে প্রথম এখানে প্রোনাউন্সিয়েশনে, আপনার প্রোনাউন্সিয়েশনে দেখা হয় সেটা হচ্ছে যে আপনি কারেক্টলি প্রোনাউন্স করতে পারতেছেন কিনা। ঠিক আছে, তো এটা প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া এখানে দেখা হয় আরেকটা ইস্যু এখানে বলেনি, যে হচ্ছে যে অনেকেই হচ্ছে যে নেটিভ স্পিকার অর্থাৎ এক্সেন্টের দিকে যায়। দুইটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। আপনার এক্সেন্টের সাথে মার্কস এর কোনো কানেকশন নাই এখানে। ঠিক আছে, আপনি এই সাবকন্টিনেন্টের অ্যাকসেন্ট দিয়েই 7+ পাইতে পারেন, কোনো ইস্যু না। ঠিক আছে, সো প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকসেন্ট ডিফারেন্ট ইস্যু। আপনাকে নেটিভ স্পিকারদের মতো হচ্ছে প্রোনাউন্স অ্যাকসেন্ট আনতে হবে না। ঠিক আছে, কিন্তু কারেক্ট প্রোনাউন্স করতে হবে ওয়ার্ড গুলা। আপনাকে অবশ্যই
কারেক্ট প্রোনাউন্স করতে হবে। সেকেন্ড, এখানে যে জিনিসটা দেখা হয়, ক্লিয়ারিটি অফ সাউন্ড, অর্থাৎ আপনি যে ওয়ার্ডগুলা প্রোনাউন্স করতেছেন এই ওয়ার্ডগুলা ক্লিয়ারলি এক্সামিনার হচ্ছে যে আন্ডারস্টুড করতে পারতেছে কিনা, সেইং ওয়ার্ড কারেক্টলি সো দে আর ইজিলি আন্ডারস্টুড। অর্থাৎ আপনার এখানে যে ওয়ার্ডগুলো আপনাকে প্রোনাউন্স করতে হবে, প্রোনাউন্স করবেন, এটা ক্লিয়ারিটি থাকতে হবে। ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে যে এখানে ওয়ার্ড স্ট্রেস। ওয়ার্ড স্ট্রেস মিনস হচ্ছে আপনার সিলেবলের উপর এমফাসাইজিং করা, অর্থাৎ যেখানে জোর দেওয়ার দরকার সেখানে জোর দিতে হবে, যেখানে ভয়েসটাকে লো করার দরকার ওখানে লো করতে হবে। অর্থাৎ ওয়ার্ডের স্ট্রেস, স্ট্রেস মিনস হচ্ছে যে আমাদের ইমোশন। এখন ডেড পিপল, ওই যে আমরা মুভিতে দেখি ডেড পিপুলের ইসিজি এরকম লাইন, স্ট্রেট লাইন আসে। ঠিক আছে, স্ট্রেট লাইন আসে আমাদের। এটাকে মোনোটোন বলে। আমরা যখন সাউন্ড সাউন্ড কিভাবে ক্রিয়েট হয়, ক্রিয়েট হয় ফ্রিকোয়েন্সির মাধ্যমে। আপনার ফ্রিকোয়েন্সি শুড বি লাইক দিস। আপনার ফ্রিকোয়েন্সি এমন হওয়া উচিত না, এটা মোনোটোন। এই টনে কথা বলতে পারবেন না আপনি। আপনার যেখানে জোর দেওয়ার উচিত সেখানে জোর দিতে হবে, যে ওয়ার্ড গুলায় দিতেই হবে, আর যেগুলায় জোর দেয়া লাগবে না, লো হবে টোন, ওখানে লো করতে হবে। এইটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস। অর্থাৎ আপনার সিলেবলের উপর এমফাসাইজিং করতে হবে, গুরুত্ব প্রোভাইড করতে হবে, যে এই সিলেবলটা, আমরা তো সিলেবল ভেঙে ওয়ার্ড প্রোনাউন্স করি না সাধারণত, কিন্তু এখানে হচ্ছে যে আপনার সিলেবল ভেঙে প্রোনাউন্স করতে হবে, যে হ্যাঁ এই যে এই পার্টটায় জোর দেয়া লাগবে, এই পার্টটা প্রোনাউন্সিয়েশন হাই, এই পার্টটা লো। ঠিক আছে, এই জিনিসটা এখানে দেখা। তারপরে সেন্টেন্স স্ট্রেস। সেন্টেন্স স্ট্রেস মিনস হচ্ছে যে আপনি একটা ওয়ার্ডে যে গুরুত্বপূর্ণ ভোকাব থাকবে, ওই হাইলাইটিং ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। অর্থাৎ এটা সেন্টেন্সে যদি হচ্ছে যে একটা ওয়ার্ড থাকে, ধরেন ওইটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, ওইটার উপর জোর দিতে হবে এবং ওইটার প্রোনাউন্সিয়েশন একটু ভালোভাবে বা জোর দিয়ে প্রোনাউন্স করতে হবে। ধরেন হচ্ছে যে যদি কোনো একটা কোশ্চেন থাকে যে আই ডিড দ্য হোমওয়ার্ক, এখানে ডিড ভার্বটা গুরুত্বপূর্ণ, এখানে ডিড এর উপর আমি কিন্তু জোর দিছি, বাকি দুইটার উপর জোর দেইনি। সো আপনার সেন্টেন্সের ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলার উপর হাইলাইট করতে হবে, যাতে এক্সামিনার ফলো করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, বুঝে। এরপরে হচ্ছে যে এটা বুঝালাম তো, এরপরে হচ্ছে ভয়েসটা আপনার হচ্ছে ইন্টেনেশন মিন্স হচ্ছে আপনার ভয়েস এক্সপ্রেশন গুলা, ইমোশন গুলা আপনি যেখানে হচ্ছে যে আপনি পজিটিভ ভাইব শো করতে হবে, লাইক হচ্ছে আপনাকে হবিস নিয়ে যদি কোশ্চেন করা হয় তখন আপনি একটু রিল্যাক্সিং মোডে অ্যান্সারটা দিবেন। ঠিক আছে। কিন্তু যদি হচ্ছে যে আপনি কোনো একটা ইস্যুতে এক্সামিনারের সাথে ডিসএগ্রি করেন, তখন আপনাকে পোলাইট মুডে ডিসএগ্রি করতে হবে। অর্থাৎ আপনাকে ইমোশন এক্সপ্রেস করতে হবে, স্মাইলিং ফেস শো করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলা এই প্রনাউন্সিয়েশনে দেখা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া। এখন আমাদের স্পিকিং মডিউলে তিনটা পার্ট থাকে। এটা প্রথমে বলা উচিত ছিল কিন্তু এখন বলতেছি। তিনটা পার্ট থাকে স্পিকিং এ। পার্ট ওয়ান, পার্ট ওয়ান
এই পা- এই পার্ট ওয়ানের নাম হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ। এটা ইনফর্মাল পার্ট, ঠিক আছে। এখানে 4 থেকে 5 মিনিট টাইম, টোটাল এক্সাম হবে 11 to 14 মিনিটস, নট লেস দেন নট মোর দেন টাইম হ্যার। অর্থাৎ 11 to 14 মিনিটে আপনার স্পিকিং টেস্ট শেষ হয়ে যাবে। এর মধ্যেই আপনি এই 11 থেকে 14 মিনিটেই আপনার 7+ নির্ধারিত হয়ে যাবে, ঠিক আছে, মাত্র 11 থেকে 14 মিনিটের মধ্যে। তো এখানে প্রথম এই পার্ট ওয়ানের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ, ঠিক আছে। এটা ইনফর্মাল পার্ট। এরপরে হচ্ছে ফর্মাল পার্ট, কিউ কার্ড। এখানে হচ্ছে 4 মিনিট, এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, এখানে 4 মিনিট। এখানে একটা কিউ কার্ড টপিক থাকবে, ডিসক্রাইব সামথিং, লাইক হচ্ছে পার্ট ওয়ানের কোশ্চেন গুলো আমি দেখাবো আজকে। পার্ট ওয়ানে হচ্ছে যে আপনাকে আপনার সম্বন্ধে কোশ্চেন করবে, অর্থাৎ ইন্টারভিউতে যেভাবে কোশ্চেন করা হয় ক্যাজুয়ালি, এখানে এভাবে ক্যাজুয়ালি কোশ্চেন করবে, ঠিক আছে। কোশ্চেন গুলা হচ্ছে যে আমাদের ডে টু ডে লাইফ রিলেটেড। এগুলা কিভাবে অ্যান্সার করবেন এটা আমি একটু পরেই দেখাচ্ছি। অ্যান্সারের লেন্থ কেমন হবে, কি টাইপের অ্যান্সার হবে এটা দেখাচ্ছি। কিউ কার্ডে হচ্ছে যে আপনার একটা টপিক থাকবে, আপনাকে এরকম একটা কার্ড প্রোভাইড করা হবে যদি হচ্ছে যে আপনি পেপার বেসড এক্সামে যান ফেস টু ফেস, আর ওভার ভিডিও কনফারেন্সিং এ আপনাকে স্ক্রিনে ডিসপ্লে করা হবে একটা কার্ড এরকম, যেখানে একটা টপিক থাকবে, ডেসক্রাইব ইয়োর ফেভারিট পারসন, আর ডেসক্রাইব এ প্লেস ইউ ওয়ান্ট টু ভিজিট, ডেসক্রাইব ইয়োর ফেভারিট থিং, এরকম ডেসক্রাইব দিয়ে একটা টপিক থাকবে। এবং ওই টপিকের আন্ডারে 4টা বুলেট পয়েন্ট থাকবে, ঠিক আছে। আপনাকে এটা দেওয়ার পর, পার্ট ওয়ান শেষ করার পর আপনাকে এই কিউ কার্ড দিয়ে আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হবে, যে এই কিউ কার্ডের উপর আপনি প্রিপারেশন নেন। 1 মিনিট টাইম প্রোভাইড করা হবে, দেন হচ্ছে যে আপনাকে মনোলগ স্পিকিং করতে হবে, অর্থাৎ এই কিউ কার্ডের উপর আপনাকে অ্যাটলিস্ট 2 মিনিট কথা বলতে হবে, ঠিক আছে, 2 মিনিট কথা বলতে হবে। এটা হচ্ছে কিউ কার্ড। এরপরে হচ্ছে যে পার্ট 3, ডিসকাশন পার্ট। এখানে ডিসকাশন পার্ট মিনস হচ্ছে, ডিসকাশনে সাধারণত আমরা কি বুঝি, বোথ সাইড থেকে কথা হয়। এখানেও বোথ সাইড থেকে কথা হবে, তবে হচ্ছে যে অ্যান্সার আপনাকেই দিতে হবে। এখানের কোশ্চেন গুলা হচ্ছে আপনার কিউ কার্ড রিলেটেড মোর ডিটেইল, অর্থাৎ আপনার কিউ কার্ড টপিক যেটা থাকবে সেটার সাথে রিলেট করে আপনাকে ডিটেইল কোশ্চেন করা হবে আরো বেশি জানতে চাওয়ার জন্য। এবং এখানেই পার্ট 3-তে এসে আপনাকে হচ্ছে যে আপনার আহ বাউন্ডারির বাইরে গিয়ে কোশ্চেন করা হবে। অর্থাৎ বাউন্ডারির বাইরে মিন্স হচ্ছে যে আপনি এখানে যে এই দুইটা পার্টে যে কোশ্চেন গুলা থাকে আমরা অলরেডি জেনে যাই, মানে আমরা প্র্যাকটিসের থ্রুতে এই দুইটা পার্ট সম্বন্ধে আমাদের নলেজ থাকে। কিন্তু এখানের কোশ্চেন গুলা আনকমন থাকে, আনকমন কোশ্চেন থাকে। এখানে দেখা হয় যে আপনি হচ্ছে যে আহ, অপরিচিত কোনো জায়গার সাথে কিভাবে ম্যাচ করাইতে পারেন, অর্থাৎ এখানে আপনার রেঞ্জের বাইরে গিয়ে হচ্ছে কোশ্চেন হইতে পারে। সেই ক্ষেত্রে আপনার কথা বলার স্পিড কেমন থাকে, ভোকাব রেঞ্জ কেমন আছে, এই জিনিসটা দেখা হয়। এটা হচ্ছে এখানে 7+ পাওয়ার জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে আনকমন কোশ্চেন গুলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরা এই আনকমন কোশ্চেন এখানে হবেই, ঠিক আছে। এ- বাকি এই দুইটা পার্টের কোশ্চেন কমন থাকে। এইখানের যে কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলা যদি কেউ ভালোভাবে দিতে পারে তাহলে হচ্ছে 7 অ্যাবভ এর জন্য সে ইয়া হবে, তার মার্কিং হবে, ঠিক আছে। এটা হচ্ছে 3টা পার্ট। এখন আমাদের এইটা হচ্ছে যে 4টা ক্রাইটেরিয়া।
অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এখন অ্যাসোসিয়েটেড কিছু নর্মস আছে স্পিকিং এ, সেই জিনিসগুলো আমরা একটু দেখি যে কি কি জিনিস আমাদের করতে হবে। ঠিক আছে? কিভাবে হচ্ছে যে আপনি অ্যান্সার করবেন। আপনার প্রথম যে নর্মসটা সেটা হচ্ছে স্পিক ক্লিয়ারলি অ্যান্ড ন্যাচারাল পেস, অর্থাৎ আপনাকে স্পিকিং এর সময় আপনার সেন্টেন্স ওয়ার্ড এগুলা যেন আন্ডারস্ট্যান্ডেবল হয়, অর্থাৎ এক্সামিনার ইজিলি বুঝতে পারে আপনি কি বোঝাইতে চাচ্ছেন। এখানে হচ্ছে যে ন্যাচারাল পেস মিনস হচ্ছে নট টু ফাস্ট, নট টু স্লো, অর্থাৎ এই এই দুইটা কমেন্ট আপনার স্পিকিং এর খাতায় আহ, যখন রেজাল্ট শিট প্রোভাইড করা হয় তখন এক্সামিনারদের কমেন্ট থাকে প্রত্যেকটা মডিউলের নিচে কমেন্ট গুলা থাকে। কমেন্টে এখানে থাকে যে হচ্ছে স্টুডেন্ট খুব ফাস্ট বা স্টুডেন্ট খুব স্লো। ঠিক আছে, এটা কমেন্টে থাকে। সো আপনাকে ন্যাচারাল পেস মেনটেন করতে হবে। খুব দ্রুত বলা যাবে না, খুব আস্তেও বলা যাবে না, মধ্যপথ অবলম্বন করে জান্নাতে চলে যাইতে হবে। ঠিক আছে? এক্সট্রিম না বোঝা, ডানপন্থা বামপন্থা কোনোটাই দেওয়া যাবে না। ঠিক আছে, মাঝামাঝি থাকতে হবে। তারপরে হচ্ছে আপনি সিঙ্গেল ওয়ার্ডে বা সেন্টেন্সে অ্যান্সার প্রোভাইড করবেন না, অর্থাৎ এক্সটেন্ড ইওর অ্যান্সার। এটাকে কিভাবে বোঝায় যে হচ্ছে যে এটা কি আপনার প্রফিসিয়েন্সি টেস্ট, আই আইএলটিএস বা আইএলস আপনাকে কি চেক করতেছে? আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি চেক করতেছে। এখন আপনি যদি কথা না বলেন, অর্থাৎ অ্যান্সার গুলা এক্সটেন্ড না করেন, আপনাকে জাজ করবে কিভাবে? আপনি যদি তাকে জাজ করার রিসোর্স না প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনাকে সে জাজ করতে পারবে না। সো আপনি সিঙ্গেল ওয়ার্ডে কোনো অ্যান্সার প্রোভাইড করতে পারবেন না, কখনোই না। ইভেন আপনি সিঙ্গেল সেন্টেন্সেও অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে? আপনার অ্যান্সার এক্সটেন্ড করতে হবে। অ্যান্সার কতটুকু এক্সটেন্ড করতে হবে, এটা হচ্ছে পার্ট বাই পার্ট ভ্যারি করবে যে অ্যান্সার কেমন এক্সটেন্ড হবে এবং কোশ্চেনের উপর। যদি আমি বলি পার্ট ওয়ানের কোশ্চেনের অ্যান্সার শুড বি 2 to 4 লাইন ডিপেন্ডিং অন কোশ্চেন। ঠিক আছে? এখন কোশ্চেন গুলা কিভাবে এক্সটেন্ড করবেন আপনি? আপনি হচ্ছে রিজন প্রোভাইড করবেন। রিজন প্রোভাইড করে কারণটা দেখাবেন, কারণের সাথে হচ্ছে আপনি উদাহরণ দিবেন। আপনাকে যে কোনো কোশ্চেন করলে সেই আপনার যে স্ট্যান্ড, আপনার যে অবস্থান সেখানের কারণটা শো করতে হবে এবং পসিবল এক্সাম্পল প্রোভাইড করতে হবে। যদি কোশ্চেন করা হয় ডু ইউ লাইক রিডিং, আপনি যদি ইয়েস এভাবে যদি অ্যান্সার দেন আপনাকে জাজ করতে পারবে না এক্সামিনার। সো এভাবে সিঙ্গেল ওয়ার্ডে ইভেন সিঙ্গেল সেন্টেন্স অ্যান্সার দিবেন না। ডিরেক্ট না করে দিচ্ছি আমি, আপনার অ্যান্সার আপনি এক্সটেন্ড করবেন। আপনি প্রথমে ডিরেক্ট অ্যান্সারটা দিবেন, দেন হচ্ছে যে আপনি ওকে এলাবোরেট, অর্থাৎ আপনার কারণটা শো করবেন এবং উদাহরণ দিবেন। ডু ইউ লাইক রিডিং, এখানে ডিরেক্ট অ্যান্সার কিন্তু ইয়েস আই লাভ রিডিং। দেন এলাবোরেশন আসছে, স্পেশালি ফিকশন। দেন কারণ, it helps me escape into different worlds and enhance my imagination. ঠিক আছে? সো আপনি সিঙ্গেল ওয়ার্ডে অ্যান্সার দিতে পারবেন না, সিঙ্গেল সেন্টেন্সেও না। এটা হচ্ছে এই নর্মস এর টিপস থাকলো। আপনাকে ভোকাব রেঞ্জ ইউজ করতে হবে, লেস কমন ভোকাব। ঠিক আছে? আপনি যে ভোকাব গুলা জানেন ওগুলা দিয়ে কাজ ছেড়ে আসার চেষ্টা করলে হবে না, আপনাকে ভোকাব ইনক্রিজ করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। অর্থাৎ আপনাকে কোশ্চেন যেভাবে করা হবে
এখানে দেখেন ডু ইউ লাইক রিডিং, এখানে লাইক ভার্বটাকে প্যারাফ্রেজ করা হয়েছে আই লাভ। এখানে পসিবল ওয়েতে আপনি ভার্বটাকে প্যারাফ্রেজ করবেন, ঠিক আছে, যদি পারেন। য- পারতে হবে, যদি নাই পারতে হবে, ঠিক আছে। যদি ইফ বাট নাই, কিন্তু আজকে নিজে আর্মি চিফ চিফ বলে দিছে না, ইফ বাট নাই ফুল স্টপ। সো আপনাদেরও এখানে যদি নাই, কিন্তু আপনাদের পারতে হবে, ঠিক আছে। সো ওয়ার্ড রিপিট করা যাবে না, সেম ওয়ার্ড আপনি বারবার বিভিন্ন অ্যান্সারে ইউজ করতে পারবেন না, ঠিক আছে। আপনাকে প্যারাফ্রেজিং ওয়ার্ড ইউজ করতে হবে। কিভাবে প্যারাফ্রেজিং ওয়ার্ড ইউজ করবেন? একই টাইপের অ্যান্সার প্রোভাইড করার জন্য বিভিন্ন এক্সপ্রেশন আছে, এগুলো আমি একটু পরেই দেখাচ্ছি। এই যে এখানে দেখা লাইকের প্যারাফ্রেজিং করা হয়েছে ফন্ড অফ, আই এম ফন্ড অফ সাইক্লিং বিকজ ইটস বোথ relaxing and physically beneficial. Moreover, it's a great way to explore my surroundings. এরপরে যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, স্টে অন টপিক অ্যান্ড বি রেলিভেন্ট। অর্থাৎ আপনাকে রেলিভেন্ট ওয়েতেই কথা বলতে হবে। আপনাকে হচ্ছে যে আপনি যদি হচ্ছে যে এখানে যদি কোশ্চেন করা হয়, ইফ আস্কড অ্যাবাউট ইউর ফেভারিট সিজন, টক অ্যাবাউট ইউর ফেভারিট সিজন অ্যান্ড হোয়াই ইউ লাইক ইট। আপনি ওই সিজনে কি কি হচ্ছে এটা এক্সপ্লেইন করার দরকার নাই, আপনি কেন লাইক করেন সেটা জাস্ট এক্সপ্লেইন করেন। ওই সিজনে কি কি ঘটনা ঘটে ডিটেইলস বলতে যাবেন না, ঠিক আছে, এটা ইরিলেভেন্ট হয়ে যায়, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার অ্যান্সারকে লজিক্যালি অর্গানাইজ করতে হবে। লজিক্যালি অর্গানাইজিং করার প্রথম যে শর্ত, আপনাকে ডিরেক্ট প্রথমে হচ্ছে যে অ্যান্সারটা প্রোভাইড করতে হবে। প্রথমেই হচ্ছে যে আপনি ডিরেক্ট অ্যান্সারটা প্রোভাইড করবেন, দেন হচ্ছে যে আপনি হচ্ছে রিজন শো করবেন। আফটার দ্যাট আপনি হচ্ছে যে পসিবল এক্সাম্পল দিবেন। যদি এখানে একটা কোশ্চেন করা হয়, মাই ফেভারিট ফুড ইজ পাস্তা, এটা ডিরেক্ট অ্যান্সার। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, এটা যদি কোশ্চেন করা হয়, আপনি প্রথমেই হচ্ছে যে আপনার কোশ্চেনের অ্যান্সারটা ডিরেক্ট প্রোভাইড করবেন, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, আর আপনারা যা লাইক করেন সেটা। দেন আপনি এলাবোরেট করবেন, কিভাবে আপনি অ্যান্সার দিয়েই থেমে যাবেন না, ওখানে অ্যান্সারের কারণটা উল্লেখ করবেন। আই লাভ ইট বিকজ ইটস ভার্সাটাইল অ্যান্ড ইউ ক্যান মেক মেনি ভ্যারিয়েশন। ফর ইনস্ট্যান্স, এই যে দেখেন উদাহরণ দেওয়া হচ্ছে, আই অফেন কুক এ সিম্পল পটেটো অ্যান্ড বেসিল পাস্তা ফর ডিনার, ঠিক আছে। দেখছেন, এখানে প্রথম আমাদের অ্যান্সার অর্গানাইজিং করার প্রথম কাজ হচ্ছে যে আপনাকে প্রথমে ডিরেক্ট অ্যান্সার প্রোভাইড করতে হবে, দেন এ রিজন শো করতে হবে, ফলোড বাই অ্যান এক্সাম্পল। এটা হচ্ছে আপনার অ্যান্সারের লজিক্যাল সিকোয়েন্স, ঠিক আছে। আপনাকে এটা প্রথমেই ডিরেক্ট অ্যান্সার, দেন হচ্ছে রিজন, ফলোড বাই এক্সাম্পল, এটা হচ্ছে সিকোয়েন্স। এই সিকোয়েন্সে আপনি অ্যান্সার গুলা প্রোভাইড করবেন, ঠিক আছে। এরপরে আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের অনেকেরই হচ্ছে যে দুই ধরনের প্রবলেম থাকে। একটা হচ্ছে কিছু স্টুডেন্ট আছে ল্যাক অফ কনফিডেন্ট, কনফিডেন্সের অভাব, মানে তারা কথাই বলতে পারে না, বা হচ্ছে যে হাঁটু শেক করে, অর্থাৎ পা কাঁপাকাঁপি করে, হাত কাঁপাকাঁপি করে, ইভেন তাদের ভয়েস শেক করে, ঠিক আছে, অর্থাৎ তাদের গলাও কাঁপে, এরকম স্টুডেন্ট আছে। আমার এখানেই আছে। আমি তাকে স্পিকিং ধরার সাথে সাথে তার টোন চেঞ্জ হয়ে গলা কাঁপা শুরু করবে, ঠিক আছে। তো এটা এক ধরনের প্রবলেম। আরেক ধরনের প্রবলেম আছে হচ্ছে যে এখানে আরেক ধরনেরও স্টুডেন্ট আছে, সে হচ্ছে যে
ওভার কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট মিনস হচ্ছে যে সে আন্দাজে অ্যান্সার করে চলে যায়, প্র্যাকটিস করেন। আর এই স্পিকিংই তো এই নাম বলা, কোথা থেকে আসছি, কি করি, কি খাইছি, এগুলাই তো বলা লাগবে। এ পারবানি, ঠিক আছে, পারবানি বলে সে প্র্যাকটিস করে না, পরে এক্সাম হলে গিয়ে ধরা খায়। এই দুই ধরনের জিনিস করা যাবে না। এবং আপনার যদি প্রবলেম থাকে, কনফিডেন্সের অভাব থাকে, আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে যে এই কনফিডেন্স আনতে হবে। আপনি যখন ভালো অনেক প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনি কনফিডেন্স গেইন করতেছেন আস্তে 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 আস্তে। আমার এখানে মক দিচ্ছেন, আমি আপনার ভুলগুলা ধরে দিচ্ছি, এর মাধ্যমে হচ্ছে যে আপনার কনফিডেন্স আস্তে আস্তে বিল্ড আপ করবে। ঠিক আছে। আর একটা ইস্যু বলে রাখি, যদি কখনো আপনার অ্যান্সারের মধ্যে কোনো ইরর থাকে, ডোন্ট গো ফর কারেক্টিং দ্যাট অ্যান্সার, এটা করতে যাবেন না। কেন যাবেন না? আপনি যখন হচ্ছে যে কোনো এক জায়গায় ইরর করছেন, মিস্টেক করছেন, ওইটা কারেক্ট করতে গেলে আপনি ব্যাকে ফিরতেছেন, এটা হচ্ছে যে আপনার ফ্লুয়েন্সি নষ্ট হচ্ছে। দুই, যেটা ভুল ওটা যদি সে ধরতে পারে তো ওটা ভুল হিসেবেই কাউন্ট হবে, আপনি কারেক্ট করলেও এটা কারেক্ট ভুল হিসেবেই কাউন্ট হবে। ঠিক আছে। সো আপনি ওটা নিয়ে আর চিন্তা করবেন না, ভুল হয়েছে, গো ফরওয়ার্ড, আপনি সামনের দিকে আগান। ঠিক আছে, ওটা নিয়ে আর টেনশন করা লাগবে না। আমরা নেটিভ স্পিকার না, তারা অলরেডি জানে যে আমাদের ভুল হবে। ঠিক আছে, সো ওইটা নিয়ে আর চিন্তা করতে যাবেন না। ওইটা নিয়ে চিন্তা করতে গেলে আপনি অন্য আরো কোশ্চেনে আপনি ভুল করবেন। ঠিক আছে, তার মানে এই না যখন আমি এখানে ভুল ধরে দিব সেটা আর কারেক্ট করবেন না, সেটা অবশ্যই আপনাকে কারেক্ট করতে হবে। এরপরে দেখেন আমাদের পার্ট 1 এর ভোকাব ভোকাব লিস্টটা আমি আপনাদের দিচ্ছি। কিভাবে হচ্ছে যে ডিফারেন্ট সিচুয়েশনে আপনি কিভাবে হচ্ছে যে আপনার অ্যান্সার গুলা শুরু করতে পারেন, এক্সপ্রেশন গুলা, গুড এক্সপ্রেশন বা হচ্ছে যে স্টার্টিংটা আপনি ভালো করতে পারেন। আপনি যদি হচ্ছে যে আপনার নিজের সম্বন্ধে ইন্ট্রোডাকশন, এটা পার্ট 1 কি ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ পার্ট, এটা হচ্ছে যে আমাদের কোশ্চেন করা হয় ইনফর্মাল ওয়েতে, অর্থাৎ আপনার পরিচয় জানতে চাওয়া হয় এবং হচ্ছে যে আপনার পছন্দ অপছন্দ এই টাইপের ফেভারিট থিং বা হচ্ছে ডে টু ডে লাইফ রিলেটেড কোশ্চেন গুলা করা হয়। এখানে সব কোশ্চেন গুলা সিম্পল সেন্টেন্স, একটা ছোট একটা সেন্টেন্সে কোশ্চেন করা হয়, কিন্তু অ্যান্সার গুলা লেন্থ কেমন হবে সেটা বলতেছি। এখানে ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ। ঠিক আছে, ইন্ট্রোডাকশন মিন্স কি? ইন্ট্রোডাকশন মিন্স হচ্ছে যে আমাদের পরিচয় দেয়া। ঠিক আছে, এখানে প্রথম কিছু 5টা, এখানে টাইম হচ্ছে আপনার 4 থেকে 5 মিনিট এবং কোশ্চেন থাকে হচ্ছে টোটাল 7 থেকে 9টা। 7 থেকে 9টা, 7 থেকে 9টা কোশ্চেন থাকে। এখানে প্রথম কিছু কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন থাকবে যেগুলো এখনো মার্কসই নাই। ঠিক আছে, ওইটা দেখাচ্ছি ওই কোশ্চেন গুলা। প্রথমে ভোকাব গুলা নিয়ে কথা বলি। ভোকাব আপনার হচ্ছে যে আপনার আপনার নিজের সম্বন্ধে, টকিং অ্যাবাউট ইউর সেলফ, আপনার আমাদের সম্বন্ধে যখন বলবো তখন হচ্ছে যে আমরা কিভাবে আমাদের অ্যান্সারটা শুরু করতে পারি। আমরা ওভার অ্যান্ড ওভার সেম এক্সপ্রেশন ইউজ করি। অধিকাংশ স্টুডেন্ট যখন আমার এখানে টেস্ট দেওয়া শুরু করে তাদের আহ, দুইটা ওয়ার্ড আমি সব থেকে বেশি শুনি, অ্যাকচুয়াল আর অ্যাকচুয়ালি, বেসিকলি। এই দুইটা ওয়ার্ড আমি শুনি তাদের কাছ থেকে, কিন্তু এরকম এক্সপ্রেশন অনেক আছে। ঠিক আছে, ওই অ্যাকচুয়ালি আর বেসিকলি এটা বলাই লাগে না, কখনো প্রয়োজন ছাড়া ওটার দরকারই হয় না, কিন্তু সে প্রত্যেকটা কোশ্চেনে ওই আহ, দুইটা ওয়ার্ড ইউজ করতে যায়, করে। এটা আসলে করা যাবে না। আপনি এক্সপ্রেশন ইউজ করতে চাইলে আপনাকে এই যে এখানে প্রচুর এক্সপ্রেশন দেওয়া হচ্ছে। ইয়োরসেলফ সম্বন্ধে ইন্ট্রোডাকশন যখন আপনি প্রোভাইড করবেন তখন আই এম অরিজিনালি ফ্রম বা আই ওয়াজ born অ্যান্ড raised
ইন ড্যাশ, কারেন্টলি আই লিভ ইন। এগুলাই তো আসবে, এই এক্সপ্রেশন গুলা আপনি আপনার আহ, জিনিসগুলা বসাই নিবেন এভাবে। কারেন্টলি আই লিভ ইন ড্যাশ, প্রফেশন আই এম এ ড্যাশ বাই প্রফেশন, আই এম এ টিচার বা টিউটর, আই হ্যাভ বিন ড্যাশ ওয়ার্কিং অর টিচিং ফর এক্স ইয়ার। এখানে আপনি যদি স্টুডেন্ট হন আর প্রফেশন এত বছর। ঠিক আছে, আপনার কাছে কোনো অপিনিয়ন আর রেফারেন্সেস হলে আপনি কিভাবে সেটা এক্সপ্রেস করবেন? পার্সোনালি আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, আই উড সে, আই উড বলবেন না, আই উড সে, টু বি অনেস্ট আই প্রেফার, আই এম রিয়েলি ইনটু, or I have a soft spot for dash, something you like a lot, a hobby or interest. I am not a big fan of dash, something cricket or football you don't like. I would rather dash and dash, এটা কম্পেয়ার করার জন্য, এটা থেকে এটা। ঠিক আছে, talking about hobbies and free time. In my free time I usually dash, যা করি, ঠিক আছে, রিলস দেখি। Not only our free time but also our স্টাডি টাইম। রিলস দেখি আমরা খালি আমাদের ফ্রি টাইম না, আমাদের পড়ার সময়কেও আমরা ফ্রি টাইমে নিয়ে রিলস দেখি। ঠিক আছে, এই আমি তো এখানে কয়েকজনকে চিনি যারা হচ্ছে যে কন্টিনিউয়াসলি, মানে এদের যদি আমি গিয়ে এদের আঙ্গুল চেক করি, আঙ্গুলের ছাল তুলে ফেলছে রিলস দেখতে দেখতে। শাওন ভাই। হুম, শাওন আরো অনেক আছে, খালি শাওন একা না। শাওন এমনি লোক ভালো আছে। We all are Shaun. ওই যে আরেকজন বলে দিছে, উই অল আর শাওন। যে যাই একটু রিলস দেখে আসি। আর এখন তো মনে করেন যে একটা মানে ভাইরাসের মতো একটা জিনিস ছড়াই গেছে। কি ছড়াই গেছে ভাইরাসের মতো, যদিও এটা আমার বলা উচিত না, তারপর হচ্ছে টিচার হিসেবে বলতেছি, এটাকে অন্যদিকে কেউ শিফট করবেন না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ঠিক আছে, একটা ট্রু ফ্যাক্ট বলতেছি যে আমাদের উচ্চশিক্ষার অবস্থা আগেই খুবই খারাপ ছিল, কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, স্টুডেন্ট গুলা সব হচ্ছে পলিটিক্যালি হচ্ছে যে ইনভলভ। কিভাবে ইনভলভ? ওখান থেকে তার কোনো বেনিফিট নাই, কিন্তু সে প্রতিদিন ওইটা নিয়ে চর্চা করতে করতে তার পড়াশোনা থেকে তার মাথায় সবসময় পলিটিক্স ঘুরে বেড়াচ্ছে তার মাথাতে। ঠিক আছে, আসলে কিন্তু যেটা হওয়ার সেটা হবেই, তাদের হাতে এটার কিছু নাই, যে কারণে স্টুডেন্টরা পড়াশোনায় এখন আর ওইভাবে মনোযোগ দিতে পারতেছে না। তো বাস্তবতা ইউজ করছে, মানে অন্যকে সার্ভ করতেছে আর কি। হ্যাঁ, তো এখানে এই এই যে নিজের ভালো মন্দ এটা বুঝতে হবে। যে অবস্থা লাস্ট, মানে আমি যেটাই বলি, যে গভর্নমেন্ট বা যারাই আসুক, তারা হচ্ছে যে এই ইস্যুগুলা করবেই। ঠিক আছে, এটা এমন একটা ইস্যু যে হচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্ট তো হচ্ছে যে আম, মধ্যবিত্ত। তো এরা হচ্ছে যে এদের কাছে অনেকের ক্ষেত্রে কাছে হচ্ছে যে চাকরিটার জন্য এরা জীবনও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই ইস্যুটাকে কাজে লাগায় রাজনীতি চলছেই চলছেই, এটা ঠিক না। আমাদের যাদের বুঝ আছে তারা এখান থেকে বেরোয় নিজের ভালো চিন্তা করে চলে যাইতে হবে। একটা কথা বলি, যেটা হচ্ছে যে এটা আপনি না, আপনার আগামী 10 প্রজন্মের জন্য বাংলাদেশ সুইটেবল না। এরপরে কি, রিলস দেখতেছিলাম আমরা সবাই। এখন রিলস দেখি না, এখন আমরা পলিটিক্যাল চর্চা করি। Whenever I get a chance, I love to discuss about politics.
আই হ্যাভ এ প্যাশন ফর ড্যাশ, আপনি হচ্ছে যে যে জিনিস করতে ভালোবাসেন সেই জিনিস নিয়ে কথা বলবেন। আই এনজয় স্পেন্ডিং মাই লেজার টাইম। এই যে এখানে ইয়া আছে, এ হচ্ছে যে বিয়ের কথা চিন্তা করে লেজার টাইম। মোহাম্মদ শাকিল, তার পার্টনার কেমন হবে এই এই ফ্যাসিনেশনে এই ঘরে এসে তার লেজার টাইম পার করে দেয়। ওয়ান অফ মাই ফেভারিট ফার্স্ট টাইম ইজ ড্যাশ, যেটা করতে পছন্দ করেন। তো দেখেন, এক একটা এক্সপ্রেশনের জন্য কিন্তু অনেকগুলো এক্সপ্রেশন আছে। আপনি বারবার একই একটা জিনিস ইউজ না করলে হবে, ঠিক আছে? একই টাইপের ওয়ার্ড যখন বারবার ইউজ হবে, তখন আপনার এন- যে ইয়াটা আসবে, রেজাল্ট আসবে, ওখানে কমেন্টে লেখা থাকবে ওয়ার্ড রিপিটেশন, হুইচ ইজ ব্যাড, এবং আপনার ব্যান্ড স্কোর কমে যাবে। ডেসক্রাইবিং ফ্রিকোয়েন্সি, হাউ অফেন ডু সামথিং, আপনি একটা জিনিস কত বিরতিতে করতেছেন সেই জিনিস যখন ডেসক্রাইব করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি কিভাবে অ্যান্সার করবেন। এখানে এই যে যে আহ, দেওয়া আছে, এখানে আই ভার্ব এভরিডে, উইক আর মান্থ, যেটা ব্যবহার করেন। আই ডু ইট অনস অর টোয়াইস এ উইক। আর কোনো জিনিস আপনি করেনই না, সেই ক্ষেত্রে আই রেয়ারলি আর সেলডম, এটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। হার্ডলিও নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। হার্ডলি এভার, অর্থাৎ আপনি কোনো কাজ করেন না বা করেন নাই কখনো, সেক্ষেত্রে হার্ডলি এভার এটা ইউজ করবেন। আই ডু ইট ফ্রম টাইম টু টাইম, ঠিক আছে? মেক টাইম ফর ইট whenever আই ক্যান, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনি করেন, যদি সময় পান তখন আপনি এটা করতে পারেন, ঠিক আছে? এই টাইপের এক্সপ্রেশনের জন্য এটা। টকিং অ্যাবাউট লাইকস এন্ড ডিসলাইক, আপনি হচ্ছে যে যে কোনো কিছু ডিসলাইকও করতে পারেন, তবে সেটা পোলাইটলি হচ্ছে যে ডিসএগ্রি করতে পারেন, ঠিক আছে? এক্সামিনারের সাথে ডিসএগ্রি করতে পারেন, তবে অ্যান্সার দিতে হবে। যদি হচ্ছে যে আপনাকে আস্ক করা হয়, ডু ইউ লাইক কুকিং, ধরলাম মেল সেকশন, অর্থাৎ আপনাদের বয়েজ সেকশনেই এই কোশ্চেন কারো কপালে আহ, পড়ছে, এরকম যদি এরকম কোশ্চেন হইতে পারে যে কোনো একটা, যে আপনার সিচুয়েশন বোঝার জন্য, আপনাকে এই সিচুয়েশনে আপনি কি করবেন সেটা জানার জন্য আপনাকে এরকম একটা কোশ্চেন করলো যেটা আপনার সাথে যাচ্ছে না, ঠিক আছে? আপনি হচ্ছে যে এখানে গুড টু লাই, অর্থাৎ আপনি ওখানে মিথ্যা বলতে পারেন। আপনি রান্না পছন্দ করেন না, কিন্তু আপনি বলতে পারেন আই লাভ কুকিং, স্পেশালি বিরিয়ানি, খিচুড়ি, চিকেন, এই টাইপের আপনি বলতে পারেন যে আপনি ভালো রান্না করতে পারেন। গুড টু লাই। অনেকে আছে হচ্ছে যে কোনো একটা অ্যাক্টিভিটিস সে পছন্দ করে না, তো সে কিন্তু এটাকে ডিনাই করতে পারবেন না। আপনি ডিনাই করতে পারবেন না যে হ্যান্ডস আপ, আমি এটা পারবো না। এই টাইপের ইস্যু কিন্তু কখনো করা যাবে না যে আই ডোন্ট লাইক ইট। আপনি এই যে এখানে যে আপনি আই ডোন্ট লাইক ইট বলে থাইমে গেলেন, যে তাহলে হচ্ছে যে এটা পোলাইট অ্যান্সার না। আপনি সেটাকে এক্সটেন্ড করবেন, যে আপনি কেন এটা পছন্দ করেন না সেটা এক্সপ্লেইন করে দিবেন, ঠিক আছে? নেগেটিভ অ্যান্সার দেয়া যাবে, কিন্তু সেটার এক্সপ্লানেশন সাথে প্রোভাইড করতে হবে, ঠিক আছে? আর আপনি ওই যে বললাম তো, গুড টু লাই, এখানে এরকম ইস্যু অনেক কিছু থাকবে যেটা হচ্ছে যে আপনাকে লাইক করতে হতে পারে। টকিং অ্যাবাউট লাইকস অ্যান্ড ডিসলাইক, এখানে এই যে ইস্যুগুলা আছে, আই অ্যাবসলিউটলি লাভ, আই এম রিয়েলি ফন্ড অফ, আই এম ক্রেজি অ্যাবাউট, আই ডোন্ট গেট এনাফ টাইম টু প্লে ফুটবল, আই ডোন্ট রিয়েলি এনজয়, যেটা বলেন
সেটা, যেটা আপনি পছন্দ করেন না এরকম। আই এম নট টু কিন অন ড্যাশ, পড়াশোনা করতে ইচ্ছুক না আমি, বলে দিবেন। আই ক্যান্ট স্ট্যান্ড ব্যাড পিপুল, ঠিক আছে, এরকম আপনি বলে দিবেন যেটা আপনি পছন্দ করেন না। ডিসক্রাইবিং এক্সপেরিয়েন্সেস, আপনি আপনার এক্সপেরিয়েন্স যদি হচ্ছে যে ডিসকাস করতে চান, এগুলা সব কিন্তু পার্ট ওয়ানের এক্সপ্রেশন ভোকাব। সো জিনিসগুলা দেখতে হবে এবং আমি এগুলা চেক করব। এই আজকের পরে আমি আপনাদের প্রতিদিন হচ্ছে যে 10টা করে, 10টা না 20টা করে টপিক দিব। 20টা করে টপিক দিব। আপনারা হচ্ছে যে পার্ট ওয়ানে 20টা বেশি হয়ে যায়, 10টা করেই দেয়। 10টা টপিক থাকবে, 10টা টপিক মার্কার থেকে থাকবে এবং প্রথমে আমার হচ্ছে যে আমার নিজের স্যাম্পল অ্যান্সার গুলা থাকবে। এখানে হচ্ছে যে একটা ইস্যু, যে মেমোরাইজিং অ্যান্সার প্রোভাইড করা যাবে না। তার মানে কি আপনি হচ্ছে যে অ্যান্সার দেখবেন না? অবশ্যই দেখবেন। কেন দেখবেন? কারণ হচ্ছে যে স্ট্যান্ডার্ড অ্যান্সার গুলা দেখলে আপনি নিজে থেকে অ্যান্সার ক্রিয়েট করতে পারবেন বা কাছাকাছি অ্যান্সার বলবেন। অনেকে হচ্ছে যে মেমোরাইজিং অ্যান্সার প্রোভাইড করে না, কিন্তু তার স্পিড আর পেস, এই পেসের কারণে মনে হয় যে মুখস্থ বলতেছে, এভাবে বলতে থাকে না। তো এটা জেনে এক্সামিনার না বুঝে যে আপনি মুখস্থ কোনো অ্যান্সার প্রোভাইড করতেছেন। যদিও হচ্ছে যে আপনি মুখস্থ অ্যান্সার প্রোভাইড করেন আর এক্সামিনার ওইটা যদি ধরতে পারে, তাহলে পরের কোশ্চেনেই মনে করেন যে আপনাকে এমন কোশ্চেন করবে আপনার মাথার উপর দিয়ে যাবে ওই কোশ্চেন গুলা। ঠিক আছে? ইনস্ট্যান্ট আপনার কিউ কার্ড চেঞ্জ হয়ে যাবে। আপনার জন্য যে কিউ কার্ড ছিল ওই কিউ কার্ড চেঞ্জ করে অন্য কিউ কার্ড দিয়ে দিবে, মানে কমন কিউ কার্ডের পরিবর্তে আনকমন কিউ কার্ড দিবে। তখন আপনি আপনি কেন আপনার অন্য অন্য কেউকে আইনে ওই কিউ কার্ডের অ্যান্সার প্রোভাইড করতে পারবেন না। পারবেন, ওই যে হাতায় বেড়াবেন এইভাবে। ঠিক আছে? সো মেমোরাইজিং অ্যান্সার প্রোভাইড করা যাবে না। তবে স্ট্যান্ডার্ড অ্যান্সার দেখতে হবে আমাদের, যে স্ট্যান্ডার্ড অ্যান্সার এমন, এভাবে আমি অ্যান্সার গুলা বলতে পারি। দেন নিজের মতো করে অ্যান্সার গুলা অর্গানাইজ করবেন এবং ওটাকে প্র্যাকটিস করবেন এবং ন্যাচারাল পেস রাখবেন, যেন মনে না হয় এটা মেমোরাইজিং অ্যান্সার বলার সময় অনেক সময় আমাদের স্পিডটা আপ হয়ে যায়। এটা জেনারেল সেন্স। যদি কোনো স্টুডেন্ট পেজ ইনক্রিজ করে, স্পিকিং পেজ ইনক্রিজ করে, তখন এক্সামিনাররা প্রথমেই ধরে নেয় যে মেমোরাইজিং অ্যান্সার প্রোভাইড করতেছে। সো এটা করা যাবে না, ডোন্ট ডু ইট। Describing experiences, I will never forget the time when যে আপনার অতীতে ধরা খাইছিলেন কোথায়, সেটা কোন গার্ল আপনাকে ধরা দিছিল সেটা অবশ্যই এখানে বলতে হবে। দ্যাট ওয়াজ এ মেমোরেবল এক্সপিরিয়েন্স বিকজ আপনি আপনার কোন ওই যে ইয়া এই- নাম কি, শাকিল আছো? নাই। জি ভাই আছে। হ্যাঁ, এই শাকিল ভুলবে না, ওকে আমি কার জন্য দেখছিলাম। চারজনের ইট গুলা যদি সাক্ষী দেয় মানে কিয়ামতের দিন ও জান্নাতে যাবে না। আর্জেন্ট কোন দিকে ভাই? নাটক। ঠিক আছে। ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। আপনার কোনো অ্যাক্টিভিটিস, এটা কোনো ঘোরার জিনিস হইতে পারে। আই হ্যাভ অলওয়েজ ওয়ান্ট টু ট্রাই ড্যাশ, এখানে আপনার অ্যান্সারটা প্রোভাইড করবেন। টকিং অ্যাবাউট পাস্ট, আপনার অতীতে আপনি ভালো খেলাধুলা করতেন বা ভালো স্টুডেন্ট ছিলেন, ভালো ভালো পড়াশোনা করতেন, এখন পড়াশোনা করেন না, সেগুলো এখানে বলবেন। টকিং অ্যাবাউট ফিউচার, আপনি হচ্ছে যে না পড়ে স্বাদ পাইতে চাচ্ছেন, এইগুলো এই গল্পগুলো এখানে বলবেন। ইন নিয়ার ফিউচার, আপনি আইএলটিএস দেওয়ার প্ল্যান করতেছেন কিন্তু পড়াশোনা করতেছেন না, কিন্তু স্বাদ পাইতে চাচ্ছেন। ঠিক আছে? এইগুলা এখানে বলবেন। এক্সপ্রেসিং আনসার্টেনিটি, অর্থাৎ অনিশ্চিত, আপনি কোনো অ্যান্সার যদি হচ্ছে যে আনসার্টেন থাকেন, এখানে আপনাকে অ্যান্সারে পার্টিসিপেট করতে হবে।
হাত উপর করা যাবে না, হ্যান্ডস আপ করা যাবে না কেন? এটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং। এখানে আপনার প্রফিসিয়েন্সি টেস্ট করা হচ্ছে। আপনি যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার নাও পারতে পারেন, ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে আপনি ওখানে অ্যাটেম্প নিবেন না। আপনাকে ওখানে অ্যাটেম্প নিতে হবে, কারণ ওটাও আপনার টেস্টের মধ্যে পড়তেছে, এরকম আনকমন কোশ্চেন হবে। সো আপনি তখন হচ্ছে যে আপনি বলবেন আই গেস, মেবি, আই থিঙ্ক, আই এম নট শিওর অ্যাবাউট, বাট আই থিঙ্ক লাইক দিস। অর্থাৎ আপনার অ্যান্সারটা, আপনার এটা কি হচ্ছে, ইংলিশ টেস্ট হচ্ছে, স্পিকিং টেস্ট। এটা আপনার বিসিএস ভাইভা হচ্ছে না, যে আপনাকে এখানে প্রশ্নের উত্তর এক্সাক্ট হইতে হবে। এটা আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট হচ্ছে, তো আপনাকে ওখানে ওই কোশ্চেনে পার্টিসিপেট করতে হবে। সো এক্সপ্রেসিং আনসার্টিনিটি, অর্থাৎ আপনাকে এটা এক্সপ্রেস করতে হবে, পার্টিসিপেট করতে হবে। আই এম নট এন্টায়ারলি শিওর আর সার্টেন, এভাবে হচ্ছে যে আপনি এখানে বেশ কয়েকটা আছে। আই এম নট এন্টায়ারলি শিওর বাট আই থিঙ্ক, ইটস হার্ড টু সে বাট মেবি, আই নেভার থট অ্যাবাউট দ্যাট বিফোর বাট ইট মে বি লাইক দিস, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট বাট আই গেস। এভাবে হচ্ছে যে আনসার্টিনিটি, অর্থাৎ আপনি যে কোশ্চেনের অ্যান্সার পারেন না সেটা এভাবে হচ্ছে যে পার্টিসিপেট করবেন। এটা অবশ্যই করতে হবে। এই যে এক্সটেন্ডিং অ্যান্সার, এ তো বুঝলা, আগেই দেখে আসছি, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের প্রথম কিছু কোশ্চেন যেগুলা করবেই, আমাদের প্রথম কিছু কোশ্চেন আছে যেগুলা করবেই। সে প্রথম কোশ্চেন হচ্ছে, আপনি যাওয়ার পর প্রথম হচ্ছে যে এক্সামিনার তাকে ইন্ট্রো করাই দিবে, অর্থাৎ এক্সামিনার তার নিজের পরিচয় প্রদান করবে, দেন হচ্ছে যে গ্রিটিং এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। গ্রিটিং মিন্স হচ্ছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। বিকেলের আগেই তো হয়, সো গুড আফটারনুন হবে, ঠিক আছে। দেন যে চারটা কোশ্চেন আপনাকে অবশ্যই করবে কিন্তু ওতে মার্কস নাই, সেই কোশ্চেন গুলা হচ্ছে, হোয়াটস ইয়োর নেম, what can I call you? What is the meaning of your name? Can I see your ID? Where are you from? Or sometime do you work or study? এই কোশ্চেন গুলা ধরেন আপনাকে কোশ্চেন করা হলো যে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ শাকিল আহমেদ, নাও তোমাকে 2 ব্যান্ড দিয়ে দেওয়া হলো। ওয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম সিরাজগঞ্জ, নাও আরো 2 ব্যান্ড, 4 ব্যান্ড পাই গেছো, ঠিক আছে। এভাবে মার্কস দিয়া না, হয় না এখানে, এই কোশ্চেনে কোনো মার্কস নাই। এটা হচ্ছে যে আপনাকে নর্মালাইজ করার জন্য হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন নেওয়া হচ্ছে, তবে এই অ্যান্সার গুলো আপনাকে ভালোভাবে দিতে হবে। আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ভালোভাবে শো করবেন এখানে। আপনি প্রথম 2টা মডিউল, প্রথম 2টা পার্ট, পার্ট 1 পার্ট 2 তে হচ্ছে যে আপনি কোশ্চেন গুলা জানবেন অলরেডি। তো এই কোশ্চেন গুলার অ্যান্সার গুলা হচ্ছে যে আপনি ভালোভাবে শো করবেন, আপনার সব 4টা ক্রাইটেরিয়া, যাতে হচ্ছে যে এক্সামিনার আপনার উপর প্রথম দিকেই প্লিজড হয়ে যায়, ঠিক আছে। এন পার্ট 3 তে গিয়ে সবারই একটু প্রবলেম হয়, তবে ওইটা যেন ইস্যু না হয়, এই জন্য প্রথম দিকেই আপনাকে ভালো করতে হবে। এখানে দেখেন আপনাকে কোশ্চেন যে ফর্মেই করুক, হোয়াট ইজ ইয়োর নেম, আপনি কন্ট্রাস্ট ফর্ম ইউজ করবেন, কন্ট্রাকশন ইউজ করবেন। এখানে দেখেন মাই নেম ইজ বলবেন না, মাই নেম কায়েস। এর থেকে বেশি কিছু এক্সপ্যান্ড করার দরকার নাই, চাইলে একটু করতে পারেন। ইটস ফেয়ারলি ইউনিক নেম এন্ড আই টেক গ্রেট প্রাইড ইন ইট বিকজ ইট রিফ্লেক্ট মাই আইডেন্টিটি অ্যান্ড হেরিটেজ। এর থেকে বেশি হচ্ছে যে আম, ইয়া করার দরকার নেই। আপনি সর্বোচ্চ হচ্ছে যে বলতে পারেন মাই নেম স্কায়েস। অনেকে হচ্ছে যে বড় নাম থাকতে পারে, যেমন আমার নামটাই অনেক বড়। আমার নাম যদি হচ্ছে যে আমি বলি, তো প্রথমেই হচ্ছে যে আমি তাকে বলে দেই ইউ মে অ্যাড্রেস, এখানে আমার নাম কয়টা,
চারটা নাম আমার একই সাথে। এখন আমার সাথে 14 মিনিট কনভারসেশন হবে এক্সামিনারের। আমাকে তো এভাবে বলবে না যে মৃধা মোহাম্মদ, ইমদাদুল কায়েস, হাউ অ্যাবাউট ইউর স্টাডি গোয়িং। এভাবে তো কোশ্চেন করতে গেলে তার এই আমার নাম প্রোনাউন্স করতেই 4 মিনিট যাবে, ওই 14 মিনিটের 4 মিনিট। সো নিকনেমটা হচ্ছে যে সে আক্স করে নেয় যাদের বড় নাম। ঠিক আছে, সো আপনি প্রথমেই বলে দিতে পারেন এক্সামিনারকে ইউ মে অ্যাড্রেস অ্যাজ এটা। ঠিক আছে, এখানে যে কন্ট্রাস্ট ফর্ম ইউজ করতেছেন, এটা হচ্ছে যে আপনার গ্রামার শো করতেছে যে আপনি হ্যাঁ ভালো পারেন। ঠিক আছে, যে আপনার ধারণা আছে কনস্ট্রাকশন সম্বন্ধে, আপনার ভালো ধারণা আছে কনস্ট্রাকশন সম্বন্ধে। হোয়াট ক্যান আই কল ইউ, এটা যদি কেউ হচ্ছে যে প্রথমেই বলে দেয় তখন আর এই কোশ্চেন করে না। আহ, এই আপনি প্রথমেই যদি অ্যান্সার নামের সাথে বলে দেন ইউ মে অ্যাড্রেস অ্যাজ ড্যাশ, তখন আর এই কোশ্চেন হোয়াট ক্যান আই কল ইউ এটা আর করবে না। ঠিক আছে, যদি করে ইউ ইউ ক্যান সিম্পলি কল মি ড্যাশ আপনার নাম, দ্যাটস হোয়াট এভরিওয়ান কলস মি অ্যান্ড আই প্রেফার ইট বিকজ ইট ফিল ন্যাচারাল অ্যান্ড অথেন্টিক। ঠিক আছে, আপনি এ পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন। এরপরে এই কোশ্চেন মাঝে মাঝে করে মিনিং জানতে চাওয়া হয়, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেম। এটা আপনাদের অবশ্যই ইংলিশ মিনিংটা জেনে রাখবেন, যাতে হচ্ছে যে কোশ্চেনটা অ্যান্সার প্রোভাইড করতে পারেন। মাই নেম স্কাইস দ্যাট হ্যাজ এ প্রোফাউন্ড সিগনিফিকেন্স, এটা হচ্ছে যে আমি নাম সম্বন্ধে একটা অ্যাডজেক্টিভ ইউজ করলাম, তারপরে হচ্ছে ওয়ার্ডটা কোন, যদি আমাদের বাঙালি আমাদের অধিকাংশ নাম আসছে আরবিক থেকে, সো এটা হচ্ছে যে কোন ওয়ার্ড থেকে আসছে ওইটা বলবেন, যে ইট অরিজিন ফ্রম ড্যাশ ওয়ার্ড। ঠিক আছে, দেন এটা মিন করে কি। ঠিক আছে, দো ইটস এক্সাক্ট অরিজিন ইজ ডিবেটেবল, আমার নামের এই অরিজিন আসলে ডিবেটেবল। সাম বিলিভ ইটস সিম্বলাইজ স্ট্রেংথ অ্যান্ড traits that I aspire to embody in my life। ঠিক আছে, এভাবে হচ্ছে যে আপনি এটা অ্যান্সার করতে পারেন। এরপরে হচ্ছে যে আপনাকে এই জিনিসগুলা সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। অনেকেই মনে করতেছে এটা নিজের নাম বলাই আর কি, বলতে পারে না। ঠিক আছে, ওই শাকিল বলে শেষ করে দেয়। ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর নেম শাকিল, ক্যান আই সি ইয়োর আইডি, আইডি দিয়ে দেয়, কথাও বলে না। ঠিক আছে, কথাও না বললে পাসপোর্ট আইডি দিয়ে দেয়, এটা না, এটা আপনার স্পিকিং টেস্টে করা যাবে না। ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন নাম্বার, আপনি এটা বলবেন সার্টেনলি অর শিওর, হেয়ার ইউ গো আর হেয়ার ইউ আর। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনি এটুকু বলতে পারেন যে সার্টেনলি, হেয়ার ইউ গো আর হেয়ার ইউ আর, এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন, হেয়ার ইউ গো আর হেয়ার ইউ আর। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে যে আপনি আপনার আইডিটা পাস করবেন। ঠিক আছে, এরপরে আসেন এই কোশ্চেনটা করেই, হোয়ার আর ইউ ফ্রম, এটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আপনি আপনার কান্ট্রি দিয়ে শুরু করবেন, সিটি দিয়ে শেষ করবেন। ঠিক আছে, এবং সিটি কেন ভাল লাগে, সিটি সম্বন্ধে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে যে অ্যাড করবেন। ঠিক আছে, কি দিয়ে শুরু করবেন, বাংলাদেশ দিয়ে। আই হেল ফ্রম বাংলাদেশ, এ কান্ট্রি রিনাউন্ড ফর ইটস রিচ কালচার হেরিটেজ অ্যান্ড breathtaking landscape and warm hospitality. I came from that city, which holds a special place in my heart because its vibrant community and deep rooted ট্রেডিশন। এটা
আপনার অ্যান্সার এলাবোরেট করে দেওয়া হলো। এভাবে হচ্ছে যে আপনি অ্যান্সার বলবেন, নট জাস্ট আই এম ফ্রম সিরাজগঞ্জ, ঠিক আছে, এটা বলবেন না। অবশ্যই কান্ট্রি মেনশন করতে হবে। প্রথমে কান্ট্রি মেনশন করে দেন হচ্ছে আপনার সিটি মেনশন করেন, এবং সিটিটা ভালো লাগার কারণ বা সিটি সম্বন্ধে একটা দুইটা অ্যাডজেক্টিভ অ্যাড করে দেন। কেন করবেন? কারণ হচ্ছে যে আপনাকে জাজ করার জন্য তাকে রিসোর্স প্রোভাইড করবেন যে হ্যাঁ, আমাকে জাজ করেন, ঠিক আছে। এই যে তারপরে এই কোশ্চেন করবেই, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, ঠিক আছে। আপনাকে এই পরের এই কোশ্চেনটা করবে কারণ আপনার পরবর্তী কোশ্চেন গুলা সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য কিউ কার্ড কি রিলেটেড হবে, এই জন্য হচ্ছে যে আপনার পরের কোশ্চেন ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, এটা নিয়ে আপনাকে কোশ্চেন করবেই, ঠিক আছে। তো এই কোশ্চেনটা করবে কেন? আপনার সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য, পরবর্তীতে আপনাকে কি ধরনের কিউ কার্ড করতে প্রোভাইড করতে পারে বা পরবর্তী কোশ্চেন গুলা কেমন হবে রিলেটেড, ঠিক আছে। সো এখানে হচ্ছে যে আপনি আপনার প্রফেশন অর সাবজেক্টকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। জাস্ট খালি বললে দিলে হবে না যে আমি স্টুডেন্ট, ঠিক আছে। এটা আপনি কোন সাবজেক্টে পড়েন, কতদিন পড়েন, এবং আপনার এই সাবজেক্টে আপনি প্যাশনেট ছিলেন কিনা, এটা ফের কথা বলতে হবে। যেমন ডু ওয়ার্ক অর স্টাডি, আমি তো এখন পড়াশোনা করি না। at mo at the moment I am fully dedicated to teaching IELTS, which is not a which is not just a profession but a passion for me. I find immense satisfaction in helping students achieve their desired score, and witnessing their progress is truly rewarding. Besides that, I continuously strive to enhance my own knowledge and skills. এভাবে হচ্ছে যে আপনার অ্যান্সার গুলাকে এক্সপ্যান্ড করতে হবে, ঠিক আছে। প্রথমে ওই যে আমাদের অ্যান্সার করার টেকনিক, অ্যান্সার অর্গানাইজ করার যে টেকনিক, প্রথমে আমাকে হচ্ছে যে ডিরেক্ট অ্যান্সারটা প্রোভাইড করতে হবে, দেন হচ্ছে যে কারণ অর্থাৎ রিজন শো করতে হবে, দেন হচ্ছে যে পসিবল এক্সাম্পল প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এটা ছিল হচ্ছে যে আপনাদের বেসিক কোশ্চেন, ঠিক আছে। এ- এরপরে আপনাদের কমন যে কোশ্চেন গুলার অ্যান্সার, এগুলার অ্যান্সার আমি হচ্ছে যে রেডি করে আপনাদের দিয়ে দিচ্ছি। এই অ্যান্সার গুলা আপনারা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অ্যান্সার হিসেবে ধরে ইয়া করবেন, অ্যান্সার করবেন, ঠিক আছে। আপনার এখানে অনেক স্ট্যান্ডার্ড অ্যান্সার আছে, এগুলা হচ্ছে যে আপনাকে পড়তে হবে। এগুলা আর আমি রিড না করি, এই অ্যান্সার গুলো আপনারা দেখবেন, এবং প্রথম দুই নেক্সট ক্লাসে হচ্ছে যে আমি আজকে যে ডকুমেন্টস দিব এটার উপরই কোশ্চেন করব, এই অ্যান্সার গুলো আপনারা রেডি করবেন, ঠিক আছে। ইনশাল্লাহ। জিয়াউদ্দিন ভাই, আপনি আসছেন? জি ভাইয়া, আমি প্রথম থেকে ছিলাম আজকে। ঠিক আছে। এখানে হচ্ছে যে মাত্র লিসেনিং শেষ হলো, আপনি এখানে চাইলে বাকি মডিউল গুলো করতে পারেন, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।